হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি WBCS প্রিভিয়াস 10 ইয়ার্সের ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন সিরিজ নিয়ে। তো আজ আমাদের সপ্তম দিন। এর আগে আমরা অলরেডি 6টা ভিডিও বানিয়ে দিয়েছি 2020 থেকে 2015 সাল অবধি। তো আজ আমরা আলোচনা করব 2014 সালের WBCS প্রিলিমসের সমস্ত ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন নিয়ে। তো এই ভিডিওটা গতকাল আনার কথা ছিল, একটা অসুবিধার কারণে নিয়ে আসতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আজ থেকে আমরা পুনরায় সিরিজটা কন্টিনিউ করব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। একটি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ। একটা সমকোণী ত্রিভুজ যার এই বি কোণটা কি সমকোণ, এখানে নাম দিলাম এ আর এটা সি। যদি এ বি এটা 24 মিলিমিটার হয় আর বি সি 7 মিলিমিটার হয়, তবে এ সি এর মান কত? তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে কি জানি? অতিভুজ এ স্কোয়ার অর্থাৎ এ সি এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কি এ বি স্কোয়ার প্লাস ভূমি কি বি সি স্কোয়ার। এ বি স্কোয়ার অর্থাৎ 24 তার স্কোয়ার আর বি সি স্কোয়ার 7 তার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 625। তাহলে এসি সমান আমরা কত পাচ্ছি? রুট 625। 625কে যদি আমরা বর্গমূল করি কত পাই? 25। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 25 মিলিমিটার। তো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। দ্বিতীয় কোশ্চেন কি বলছে? একটি সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ কত হবে? এই অঙ্কটা কিন্তু আমরা এর আগের একটা সেটে করেছি। সেখানে আমাদের চেয়েছিল সমস্ত অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি, আর এখানে চেয়েছে প্রতিটি কোণের মান, মানে এক একটা কোণের মান কত। তো আমরা সেখানে কি সূত্র অ্যাপ্লাই করেছিলাম? বহুভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টির সূত্র কি? n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে n এর সংখ্যা কত? ষড়ভুজ বলেছে 6, 6 - 2 ইন্টু 180 কত হবে? 4 ইন্টু 180। এখন কি বলছে? প্রতিটা কোণ, তো মোট 6টা কোণ থাকবে, যেহেতু 6টা বাহু ষড়ভুজ 6টা কোণ থাকবে। এটা 6টা কোণের সমষ্টি যদি এত হয়, তাহলে একটা কোণের সমষ্টি কত? একটা কোণের মান কত হবে? ভাগ 6 করব। তাহলে এখান থেকে 4 গুণ 180 ভাগ 6, এটা ক্যালকুলেশন করলে কত পাই? 120 ডিগ্রি। তো এখানে সঠিক অ্যান্সার কত? অপশান বি, এক একটা কোণের মান অর্থাৎ প্রতিটি কোণ 120 ডিগ্রি করে হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। এখানে যে সূত্রটা আমরা লিখলাম এটা হচ্ছে বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টির সূত্র। পরবর্তী কোশ্চেন দেখে নিই। কে এর মান কত হলে নিম্নের সরলরেখা দুটির মধ্যাকার কোণ 90 ডিগ্রি হবে? অর্থাৎ এই যে সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা দুটি পরস্পর লম্ব। দুটো সরলরেখা পরস্পর লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন সরলরেখা দুটির প্রবণতা এর গুণফল কত হবে? -1। প্রথম সরলরেখার প্রবণতা আমরা m1 ধরলাম, আর দ্বিতীয় যে সরলরেখা এটাকে 2 নম্বর সরলরেখা, এটাকে 1 নম্বর সরলরেখা ধরছি। 2 নম্বর যে সরলরেখার প্রবণতা সেটাকে আমরা m2 ধরছি। এখন প্রথম সরলরেখার প্রবণতা m1 আমরা বার করি। 5x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। y সমান কত বার হবে? -5/3x -2/3। তাহলে এখানে m1 ইকুয়াল টু কত পাচ্ছি? -5/3 -5/3। দ্বিতীয় যে সরলরেখা সেখান থেকে আমরা m2 এর মানটা m2 অর্থাৎ দ্বিতীয় সরলরেখার প্রবণতার মানটা বার করে নিই। কি দিয়েছে?
3x মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে y ইকুয়াল টু কী বার হবে 3/k ইন্টু এক্স প্লাস 6/k। তাহলে m2 এর মান আমরা কত পাচ্ছি প্রবণতা 3/k। এখন এই দুটোর গুণফল ইকুয়াল টু কত হবে -1। কেন? কারণ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সরলরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে আমরা প্রবণতার গুণফল সমান -1 করি, -5/3 ইন্টু 3/k ইকুয়াল টু -1। 3 3 কাটছে, তাহলে k সমান কত পাচ্ছি 5, মাইনাসে মাইনাসে কত প্লাস। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত অপশান এ 5। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। 320 এর 60% এর 2/5 কত? 320 এর কত 60%, এর মানে কত গুণ 60/100, এর মানে গুণ 2/5 অর্থাৎ 2/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কত পাবো? এটাকে ক্যালকুলেশন করলে 384/5 অর্থাৎ 76.8। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন সি 76.8। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। রিজু এবং রিভুর বয়সের পার্থক্য 12 বছর, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:5। রিভুর বয়স কত? তো আমরা ধরে নিচ্ছি এদের বয়স যে অনুপাতটা দেওয়া আছে 3x আর 5x, এদের বয়সের পার্থক্য তাহলে কত 2x। 5x মাইনাস 3x করলে কত হয় 2x। এই পার্থক্য ইকুয়াল টু কত দেওয়া আছে 12। তো এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি 6। কি বলছে রিভুর বয়স কত? এটা ছিল রিজুর বয়স আর এটা হচ্ছে রিভুর বয়স। তাহলে রিভুর বয়স আমাদের চেয়েছে 5 × 6 30। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 30 বছর। পরবর্তী কোশ্চেন দেখে নিই। 5টি সংখ্যার গড় 50, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয় তবে গড় কত হবে? 5টি সংখ্যার যোগফল আমরা বার করি, 50 গুণ 5 কত হয় 250। এখন কি বলছে প্রত্যেক সংখ্যার সাথে 2 গুণ করা হচ্ছে, তাহলে এর সাথে 2 গুণ করি, কত হচ্ছে 500। এবার এর গড় বার করতে হবে, কটা সংখ্যা ছিল 5টা সংখ্যা, কত হচ্ছে অ্যান্সার 100। তো এটা হচ্ছে 1 নম্বর একটা প্রসেস, এইভাবে অঙ্কটা করা যেতে পারে। কিন্তু এখানে দেখুন আমরা শর্টকাট প্রসেসে কিভাবে করব। প্রত্যেকটা সংখ্যার সাথে আমাদের কি গুণ করতে হবে 2। প্রত্যেকটা সংখ্যার সাথে যেহেতু সেম সংখ্যা গুণ করছি তাই এদের গড়ের সাথে যে সংখ্যাটা আমরা গুণ করছি সেই সংখ্যাটা গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। 50 গুণ যদি 2 করি তাহলে আমরা 100 পেয়ে যাচ্ছি। আমাদের এত বড় ক্যালকুলেশন করার দরকার হয় না। যদি বলতো যে প্রথম সংখ্যার সাথে 2 গুণ, দ্বিতীয় সংখ্যার সাথে 3 গুণ করতাম, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে দেখতাম। কিন্তু এখানে আমাদের কি বলেছে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করতে হবে, তাই এদের গড়ের সাথেও আমরা 2 গুণ করব। একেবারে 2 গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে সঠিক অ্যান্সার কি অপশান সি 100। পরবর্তী কোশ্চেন দেখে নিই। একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিমি/ঘন্টা বেগে চলতে পারে। স্রোতের গতিবেগ বার করুন। স্রোতের গতিবেগটা ধরে নিচ্ছি y। এটা কি ধরছি স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ ধরছি y। আর স্থির জলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ ধরছি কত x স্থির জলে।
এখন কি বলছে, অনুকূলে নৌকাটা 35 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। অনুকূল মানে স্রোত যেদিকে যাবে নৌকাও সেই দিকে যাবে, দুটি জিনিস একই দিকে যাচ্ছে, অর্থাৎ এই দুটো যোগফল ইকুয়াল টু কী দেওয়া আছে 35 কিমি/ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 35। এরপর কি বলছে, স্রোতের প্রতিকূলে 17 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। প্রতিকূল মানে স্রোত যেদিকে যাবে নৌকা তার বিপরীত দিকে যাবে, তাহলে একটা যেদিকে যাচ্ছে আর একটা তার বিপরীত দিকে যাচ্ছে, মাইনাস করতে হবে এক্স মাইনাস ওয়াই, কত দেওয়া আছে 17। তো এখন আমাদের বার করতে হবে ওয়াইয়ের মান, স্রোতের গতিবেগটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা এক্সের মান কত পাচ্ছি, 2x ইকুয়াল টু 52। তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি 26, এক্সের মান পাচ্ছি 26। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাবো, যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35, এই সমীকরণে যদি আমরা বসাই এক্সের মান 26, তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো 9। কত পাবো 9। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 9 কিমি/ঘন্টা। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে, যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয়, অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিলাম এক্স আর ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত দেওয়া আছে 19, তবে তাদের বর্গের যোগফল কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের নির্ণয় করতে হবে। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর একটা সূত্র আছে কি, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 19। 19কে আমরা লসাগু করলে কি পাই 1 আর 19, অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে 19কে ভাগ যায় না, তাহলে আমরা কি লিখতে পারি 19 গুণ 1। এখানেও দুটি সংখ্যার গুণফল আকারে আছে, ডান সাইডেও দুটি সংখ্যার গুণফল আকারে আমরা নিয়ে এসেছি। এখন এক্স প্লাস ওয়াই আমরা এখানে বাম সাইডে কি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এটা নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই থেকে বড়, যেহেতু বড় তাই ম্যাক্সিমাম যে মান, ডান সাইডে দুটো সংখ্যা আছে গুণ আকারে, তাই ম্যাক্সিমামটা আমরা এক্স প্লাস ওয়াইয়ের সাথে নেব। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী লিখব 19, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী লিখব, মিনিমামটা নেব 1। এখান থেকে আমাদের এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে হবে। এখান থেকে 2x সমান কত 20 আসছে, আর এক্স সমান কত আসছে 10, আর ওয়াই সমান কত আসছে, যদি এই সমীকরণে বসাই 1 নম্বর সমীকরণে ওয়াই সমান আসছে 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা এখন বার করে ফেলতে পারবো, এক্স স্কোয়ার মানে 100 আর ওয়াই স্কোয়ার মানে 81। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে 181। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 181। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করলো। একটিতে সে 16% লাভ এবং অন্যটিতে সে 16% ক্ষতি করলো, তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ধরে নিলাম প্রথম যে রেডিওটা বিক্রি করেছে 16% লাভে, সেটা কিনেছিল কত 100 টাকায়, তাহলে সে কত টাকায় বিক্রি করছে 116 টাকায়, যেহেতু 16% লাভ বলেছে 16% লাভ। আর প্রত্যেকটি রেডিও 2000 টাকা দরে বিক্রি করছে, মানে প্রথম রেডিওটা 2000, দ্বিতীয় রেডিওটাও 2000, তাহলে 2000 টাকায় যদি বিক্রি করে তার ক্রয় মূল্য কত ছিল 2000 গুণ 100/116, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 1724.13, প্রায়, এটা ক্যালকুলেশন করে দেখে নেবেন প্রায় এত আসে। এরপর আমরা 16% ক্ষতি যে রেডিওটায় করেছে সেটা বার করব। মনে করুন 100 টাকা ছিল তার ক্রয় মূল্য,
আর 16% ক্ষতি মানে 16 টাকা কমে বিক্রি করেছে কত 84 টাকায়। এখন 2000 টাকায় যদি বিক্রি করে তাহলে সে কত টাকা তার ক্রয় মূল্য ছিল, সে কত টাকায় কিনেছিল, 2000 গুণ 100/84। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 2380.95 প্রায়। তো এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট কত টাকায় বিক্রি করছে দুটো রেডিও পেয়ে যাব। মোট তাহলে কত টাকায় বিক্রি করছে সেটা আমরা দেখে নিই। এই দুটো যোগ করার ফলে আমাদের হবে 4105.08 এত টাকা। আর কত টাকায় সে দুটো রেডিও বিক্রি করেছে দেওয়া আছে, কত টাকায় বিক্রি করেছে, এত টাকায় সে কিনেছে দুটো রেডিও কিনতে মোট এত টাকা খরচ পড়েছে আর বিক্রি করেছে 4000 টাকায়। তাহলে তার কি হচ্ছে, লস হচ্ছে। সে বেশি দামে কিনেছে, কত টাকা লস হচ্ছে, 105.08 টাকা। এখন শতকরা ক্ষতি আমাদের বের করতে হবে, ভাগ 4000 ইন্টু 100। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 2 পয়েন্ট সামথিং। তো এখানে আমাদের অপশানের সাথে মিলছে কোন অপশান, অপশান বি। তো এখানে সঠিক অ্যান্সার কত, 2 পয়েন্ট সামথিং আসবে। তো আমি যে ক্যালকুলেশনটা করেছি যে পয়েন্টগুলো নিয়ে সেটা 2.62 এসেছে। তো এখানে 2.56 আছে, প্রায় সমান। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেব। কোনো একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত? সংখ্যাটা ধরে নিলাম 100। সংখ্যাটা কত ধরছি, 100। 78% মানে এই সংখ্যার 78%, তার মানে 78/100 ইন্টু 100 78। আর 59% মানে 59/100 ইন্টু 100 কত, 59। তাহলে এর পার্থক্য কত দেওয়া আছে, 323। 78 মাইনাস 59 করলে আমরা কত পাচ্ছি, 19। 19 ইকুয়াল টু দেওয়া আছে কত, 323। তাহলে 1 ইকুয়াল টু কত হবে, 323/19। আর আমরা সংখ্যাটা কত ধরেছিলাম, 100। তাহলে 100 ইকুয়াল টু আমরা কত পাবো, ইন্টু 100 করব। এর যে ক্যালকুলেশন এটা করলে আসছে 1700। তাহলে সংখ্যাটা আমরা কত পাচ্ছি, 1700। এই 1700-র 62% আমাদের চেয়েছে। তাহলে 1700 ইন্টু 62/100। এই ক্যালকুলেশনটা করলে আমরা পাবো সঠিক অ্যান্সার 1054। তো এখানে সঠিক অ্যান্সার কত, এখানে সঠিক অ্যান্সার কত, অপশান এ 1054। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। সংখ্যা সারণীতে লুপ্ত সংখ্যাটি কত? তো 8 কি আছে, 8, 15, 28, 53, জিজ্ঞাসা চিহ্ন 199। তো 8 থেকে আমরা 15 কিভাবে যাচ্ছি, কোন প্রসেসে যাচ্ছি, 8 গুণ যদি 2 করি কত হয়, 16। এখান থেকে 1 বিয়োগ করলে আমরা 15 পাচ্ছি। 15 এর সাথে যদি আমরা 2 গুণ করি কত পাবো, 30। এখান থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 28। 28 গুণ 2 বিয়োগ যদি 3 করি আমরা কত পাবো, 53। এখন এই যে নিয়মে আমরা এগোচ্ছি সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, 53 গুণ 2 মাইনাস 4, তাহলে আমাদের কত আসে, 63।
সরি, তাহলে আমাদের কত আসে 102। তো এই 102কে যদি এই সেম প্রসেসে আমরা নিয়ে যাই তাহলে কি আমরা 199 পাবো? এটা একবার আমরা চেক করে নিই। 102 গুণ 2 মাইনাস কত হবে 5। এটা করলে আমরা 199 পাচ্ছি। তাহলে আমাদের প্রসেসটা ঠিকই আছে, আমরা ঠিক পথে যাচ্ছি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে 102। সঠিক অ্যান্সার কত 102, অপশান সি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। কোনো একটি শহরের জনসংখ্যা 15% প্রতি বছরে বৃদ্ধি প্রাপ্ত হয়। যদি 2009-এর শেষে জনসংখ্যা 4000 হয় তবে 2011 শেষে জনসংখ্যা কত ছিল? তো এখানে জনসংখ্যার যে বৃদ্ধি সেটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করি? A = P × 1 + R/100⁻²। তাহলে এখানে P এর মান কত হবে? কত আছে 2009 সালের জনসংখ্যা 4000। 1 কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 15% হারে। 15/100। কত বছর যাচ্ছি? 2009 থেকে 2011 সাল পর্যন্ত, তো 2 সাল। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? 5290। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 5290। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। কি বলছে? 0.88 মিটার কিউব লোহা থেকে 14 মিটার দৈর্ঘ্য এবং 4 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলো দণ্ড আমরা পাবো? তাহলে এটা কি বলেছে? ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? 4/2। এখন দণ্ড বা চোঙ তার মানে সিলিন্ডার, এর আয়তন কত? πr²h। আর আমরা একটা জিনিস ধরে নেব, কি কতগুলো দণ্ড আমরা পাচ্ছি। ধরি আমরা এক্সটা দণ্ড পাচ্ছি। তো একটা দণ্ডের আয়তন যদি πr² হয়, এক্সটা দণ্ডের আয়তন কত হবে? x × πr²h। এটা ইকুয়াল টু আমরা কত করব? 0.88 মিটার কিউব। আর হ্যাঁ, এখানে 2 মানে কত? আর 2 কিসে আছে? সেমিতে। এটা আমরা মিটারে নিয়ে যাব। তো মানে 2/100 এত মিটার ব্যাসার্ধ বেরিয়ে গেল। আর এইচ কত আছে? এইচ হচ্ছে 14 মিটার। তাহলে এক্সের মান আমরা বার করব। পাই ইকুয়াল টু আমরা কি জানি? 22/7। r² মানে 2 × 100, 2/100 × 2/100। এইচের মান কত? 14। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 88/100। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 100 কাটবে, 22 দিয়ে 4, 4 দিয়ে 2 আর 2 কাটবে, আর 7 দিয়ে কাটবে 14, 2 এর 100 কাটছে, কত থাকছে? 50। তো এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 50। তো এখানে আমরা কটা দণ্ড পাবো? 50টা। তো এখানে সঠিক অ্যান্সার কত? অপশান বি, 50টি দণ্ড আমরা পাবো। পরবর্তী কোশ্চেন কি বলছে? এই সংখ্যাটাকে গুণ করলে কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে দেখুন 879 দুটোর মধ্যে আছে, তাহলে আমরা কমন নিয়ে নেব 879কে। 879 ইন্টু 439 যোগ 321। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 879 ইন্টু 760। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? অপশান এ, 66,840।
তো এখানে সঠিক অ্যান্সার কত? অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখে নেব। একটি ছাত্রদের সারিতে সামন্তক বাম দিক থেকে সপ্তম। তো একটা সারি আমরা প্রথমে অঙ্কন করে নিই। বাম দিক থেকে অর্থাৎ এই দিক থেকে সামন্তক আছে কত নম্বরে? সপ্তমে। আর ভেক্টর ডান দিক থেকে 12, ডান দিক থেকে অর্থাৎ এই দিক থেকে যদি আমরা যাই ভেক্টর কত নম্বরে থাকবে? 12, সরি ভেঙ্কট কত নম্বরে থাকবে? 12। যদি তারা নিজেদের মধ্যে সিট পরিবর্তন করে, অর্থাৎ এখানে কে ছিল? ভেঙ্কট, আর এখানে কে ছিল? সামন্তক। এখন সিট পরিবর্তন করে এখানে গেল সামন্তক আর এখানে গেল ভেঙ্কট। তবে সামন্তক বাম দিক থেকে 22 নম্বর হয়। বাম দিক থেকে সামন্তক কত নম্বরে আসবে তখন? যখন সিট পরিবর্তন করবে 22 নম্বর হবে তার স্থান। তো এখন ডান দিক থেকে এটার স্থান কত ছিল? 12। তার মানে নিশ্চয়ই এর আগে 11 জন লোক ছিল, 12-র আগে 11 জন ছিল সারির শেষ প্রান্ত পর্যন্ত। এখন এই ডান দিক থেকে যদি এর স্থানটা 22তম হয় তাহলে এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে এই সারিতে কতজন লোক ছিল সেটা আমরা পেয়ে যাব। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 33। তো অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। কি বলছে? একটি সংখ্যার 48% অন্য আরেকটি সংখ্যা 60%-এর সমান। একটি সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর একটা সংখ্যা ধরে নিচ্ছি ওয়াই। তো একটি সংখ্যার 48% অর্থাৎ 48 ভাগ 100, আর একটা সংখ্যার কত? 60%, 60 ভাগ 100। তাহলে সংখ্যা দুটির অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত পাবো? এখানে থাকবে 4 আর এখানে থাকবে 5, কাটাকুটি করলে। তো 5 প্রথমে আমরা 4 দিয়ে দেব, তারপরে 3 দিয়ে দেব। তো দেওয়ার পর আমরা কত থাকবে? 5, আর এ পাশে থাকবে 4। তো 5/4, এখানে সঠিক অ্যান্সার কত? 5:4, অপশান সি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723, বড় সংখ্যাটি কত? তো দুটো সংখ্যা আমরা ধরে নিচ্ছি, একটা সংখ্যা ধরছি এক্স, বিজোড় সংখ্যা বলেছে। তো মনে করুন আমরা তো জানি 3 একটা বিজোড় সংখ্যা, 3-এর পরে কত আসে? 5, 5-এর পরে কত আসে? 7। তো এদের মধ্যে যে গ্যাপ সেটা কত? 2 2 করে। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কত হবে? x-2। এখন এই দুটো সংখ্যার গুণফল সমান কত দেওয়া আছে? 6723 দেওয়া আছে। তো এখন এখানে এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগেই করলাম যে এখানে দুটো সংখ্যার গুণফল আকারে আছে, তাহলে এই ডান পাশের সংখ্যাটাও আমরা দুটো সংখ্যার গুণফল আকারে নিয়ে আসব। তো এখন আমাদের দেখতে হবে 6723 এর লসাগু কত হয়। 6723-এ যদি লসাগু করি তাহলে 81 গুণ 83 পাবো। তো এখানে আমরা 83 গুণ 81 লিখতে পাচ্ছি। তো একটা সংখ্যা আমরা দেখুন ধরেছি এক্স আর একটা সংখ্যা তার 2 কম। তো এখানে যদি একটা সংখ্যা 83 ধরি আর একটা 2 কম হয়ে যাচ্ছে 81। তো এক্স ইকুয়াল টু আমরা কত ধরছি? 83, আর x-2 ইকুয়াল টু কত ধরছি? 81। তাহলে বড় সংখ্যাটা আমাদের কত? 83 হচ্ছে। তো সঠিক অ্যান্সার কত? অপশান ডি, 83। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। এম পি এর পুত্র, এম কে পুত্র কার? পি এর। কিউ ও এর নাতনি, কিউ কে নাতনি কার? ও এর। ও আবার পি এর স্বামী, এই ওটাকে স্বামী কার? পি এর। তাহলে এরা দুজন স্বামী স্ত্রী। এম যদি পি এর পুত্র হয় এম নিশ্চয়ই ওর পুত্র হবে। তাহলে এখানে কি বলছে? এম ও এর কে হয়। তো সঠিক অ্যান্সার হবে পুত্র, অপশান এ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই।
60 কত আছে 15। এটা 60 আর 15 যেভাবে সম্পর্কিত ঠিক এরকম একটা সংখ্যা বার করতে হবে যার সাথে 1/4 একই রকমভাবে সম্পর্কিত। তো 15 গুণ 4 যদি আমরা করি কত পাচ্ছি 60, মানে 1/4, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত পাবো 1। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 1। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি বলছে। এ বি সি ডি ই এবং এফ একটি গোল টেবিলে বসে আছে। তো প্রথমে আমরা টেবিলটা অঙ্কন করে নিই। 6 জন বসে আছে, আমরা 6টা দাগ টেনে নিলাম। এ ই এবং এফ এর মাঝে বসে আছে। এ কোথায় বসে আছে? ই আর এফ এর মাঝে। ই ডি এর বিপরীতে বসে আছে। তো এরা প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে ই এর বিপরীত নিশ্চয়ই এটা হবে। সোজাসুজি যদি যাই এখানে কি হবে ডি। আর কি বলছে সি ই এর পাশে নেই, তার মানে সি এখানে থাকবে না, এখানে বসবে না। কোথায় বসবে? ডি এর পাশে। তাহলে এখানে কে বসবে? বি বসবে, কেননা আর একটা অক্ষর আমাদের বাকি আছে, একটা সংখ্যা। এখন কোশ্চেন কি বলছে? বি এর বিপরীতে কে বসে আছে? তাহলে বি এর বিপরীতে আমরা কাকে দেখতে পাচ্ছি? এফকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এফ। পরবর্তী কোশ্চেন কি বলছে? কিউ এর মা, কিউ এর মা পি এর বোন, সরি কিউ এর যে মা পি এর সে বোন হবে কার? পি এর। আর এম এর কন্যা, সেই একই মহিলাকে কন্যা কার? এম এর। তার মানে এম কিন্তু আমাদের বলে দেয়নি ছেলে না মেয়ে, তার মানে এ বাবাও হতে পারে বা মাও হতে পারে, দুজনের মধ্যে একজন হতে পারে। এই যে কন্যা তার। এখন তারপরে কি বলছে? এস পি এর কন্যা, এসকে কন্যা এবং টি এর বোন, আর এ কে টি এর বোন। তার মানে এও হবে এর মেয়ে, যেহেতু এস কন্যা আর টি এস এর বোন, তাহলে পি এরও মেয়ে হবে টি। এখন বলছে এম টি এর কে হয়। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে পি ছিল তার বোন ছিল এই মহিলা যে এই মাঝখানে বসে আছে। এখন টি যদি পি এর বোন হয় আর এর বোন এটা, তাহলে নিশ্চয়ই এরও বোন এটা হবে। আর যদি বোন হয়, যে বোন তার মা বা বাবা হচ্ছে এম, তাহলে এখানে আমরা কি বলবো? এমকে হয় দিদা না হয় দাদু হবে। তো এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে? অপশান ডি। পরবর্তী কোশ্চেন কি বলছে? এখানে যে মহিলাটা ছিল সে কিন্তু টি এর মাসি হচ্ছে, কারণ এই মাসি কিংবা পিসি হচ্ছে। পি তো আমাদের বলা নেই যে কে, একজন মহিলা না একজন পুরুষ। তাহলে এই যে মহিলা সে কি হচ্ছে? বাবা কিংবা মায়ের বোন, বাবা কিংবা মায়ের, সরি এখানে যে টি বলছে বাবা কিংবা মায়ের বোন, তার মানে মাসি কিংবা পিসি হবে। মাসি কিংবা পিসির যে মা সে কি হবে? দিদা বা দাদু। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। পরবর্তী কোশ্চেন কি বলছে? নিম্নোক্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8, 8 হচ্ছে 2 কিউব। 125, 125 হচ্ছে 5 কিউব।
343 এটা হচ্ছে 7-এর কিউব, কিন্তু অপশান এ যেটা আছে সেক্ষেত্রে আমরা কোনো কিউব লক্ষ্য করছি না, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত সংখ্যাগুলির মধ্যে ব্যতিক্রম কোন সংখ্যাটি সেটা নির্ণয় করতে হবে আমাদের। তো 7, 2-এর কিউব করলে কত হয় 8, সেখান থেকে 1 বাদ দিলে হবে 7। 28, 3-এর কিউব করলে কত হয় 27, 1 যোগ করলে কত হবে 28। 63, 5-এর কিউব করলে সরি 63 আছে, 4-এর কিউব করলে 64, সেখান থেকে 1 বিয়োগ করলে 63। 5-এর কিউব করলে 125, সেখান থেকে 1 বিয়োগ করলে 124। তারপরে যেটা আসছে 342। 7-এর কিউব করলে সেখান থেকে 1 বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। 8-এর কিউব করলে সেখান থেকে 1 বিয়োগ করলে আমরা 511 পেয়ে যাব। তাহলে আমাদের ব্যতিক্রম কোনটা হচ্ছে 3-এর কিউব প্লাস 1 কত হচ্ছে 28, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 28, অপশান এ। তো বন্ধুরা এটাই আমাদের আজকে শেষ কোশ্চেন ছিল। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 2013 সালের ডব্লিউবিসিএস প্রিলিমসের ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন নিয়ে। তো আজ এখানেই আমরা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।